কয়েকটি মুক্তা আর এক নিখোঁজ বাবার গল্প, যার শেষটা শুরু হলো এক রহস্যময় মানচিত্র থেকে। কিন্তু মানচিত্রে চতুর্ভুজের স্বাক্ষর শুধু একটি খুনের প্রমাণ নয়, তা এক লুপ্ত গুপ্তধনের সূত্র। একদিকে মেধাবী গোয়েন্দা ভারত চৌধুরীর সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, আর অন্যদিকে স্থূল পুলিশি তদন্ত। শেষ পর্যন্ত গঙ্গার বুকে ধাওয়া করে কি ধরা পড়বে সেই পা কাটা রহস্যময় অপরাধী, নাকি লুপ্ত হবে রানী দুর্গাবতীর অভিশপ্ত গুপ্তধন, যার লোভে একে একে মুছে গেছে জীবনের সব চিহ্ন। মৌলিক মিডিয়ার আজকের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে চতুর্ভুজের স্বাক্ষর প্রথম পর্ব। হেমেন্দ্র কুমার রায়, যার কলম থেকে বেরিয়ে আসে কেবল রহস্য নয়, বরং বুদ্ধিবৃত্তিক ধাঁধা, যেখানে গোয়েন্দা কেবল অপরাধীকে নয়, বরং প্রচলিত চিন্তাধারাকেই চ্যালেঞ্জ করে। বাংলার বিশিষ্ট সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাহলে চলুন আজকে শুরু করা যাক আমাদের বিশেষ নিবেদন চতুর্ভুজের স্বাক্ষর প্রথম পর্ব। আমি এবং ভারত চৌধুরী ছোটবেলা থেকেই সহপাঠী। প্রথমে পাঠশালা থেকে স্কুল, তারপর স্কুল থেকে কলেজ, তারপর MA ডিগ্রির অধিকারী হয়ে আমরা দুজনেই ছাত্রজীবনের পালা সাঙ্গ করে দিল। না, ছাত্রজীবনের পালা সাঙ্গ করলুম বলা চলে না, কারণ মেডিকেল কলেজে ঢুকে আরও কয়েকটা বছর ছাত্রজীবন যাপন করবার পর MD উপাধি নিয়ে ডাক্তার হয়ে বেরিয়ে এলুম। কিন্তু উপাধি লাভ করলেই কেউ বড় ডাক্তার হতে পারে না, রোগীরা যদি তাকে স্বীকার না করে নেয়। ডিসপেন্সারিও খুললুম এবং ধরাচুরো পড়ে রোজ সেখানে হাজিরাও দিতে লাগলুম। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে রোগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারতুম কালে ভদ্রে কদাচিৎ। কিন্তু সেজন্য আমার দুশ্চিন্তার কোনো কারণ ছিল না, কেননা পৈতৃক সম্পত্তির দিক দিয়ে আমি ছিলাম রীতিমতো ভাগ্যবান। তারই দৌলতে আমার দৈনন্দিন জীবন কাটতে লাগলো উপভোগ্য সব দিবা স্বপ্ন দেখতে দেখতে রীতিমতো আনন্দের ছন্দে। এবং বন্ধুবর ভারতও ছিল আলালের ঘরের দুলালের মতো, অর্থাৎ প্রচুর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী। কাজেই স্বাভাবিকভাবেই আমরা হয়ে পড়লুম মানিক জোরের মতো, কেউ কাউকে ছেড়ে থাকতে পারতুম না। তারই বৈঠকখানায় বসে আমার কেটে যেত সকাল থেকে প্রথম রাত পর্যন্ত। বাইরের লোক মনে করত আমরা দুজনে এক বাড়িরই বাসিন্দা। এমনকি ভারতের বসবার ঘরে এক প্রান্তে ছিল আমারও নিজস্ব টেবিল চেয়ার ও কাগজপত্র পর্যন্ত। আমরা প্রায় অভেদাত্মা আর কি। ভারতের ছিল এক অদ্ভুত শখ, এদেশে যাকে উদ্ভট বাতিক বলাও চলতে পারে। সে হতে চাইলে শৌখিন গোয়েন্দা। বাল্যকাল থেকেই এদিকে ছিল তার প্রাণের টান। সে কেবল রাশি রাশি ইংরেজি গোয়েন্দা কাহিনী ও অপরাধ তত্ত্ব সম্বন্ধে অসংখ্য পুস্তকই পাঠ করত না, সে সঙ্গে ব্যবহারিক জীবনেও নিজের লব্ধ জ্ঞানকে কাজে খাটাবার চেষ্টা করত। ছাত্রজীবনেই সে তুচ্ছ হলেও অনেক জটিল মামলার কিনারা করে সকলের বিস্মিত দৃষ্টি আকর্ষণ করতে পারত। এদিকে তার আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন আমেরিকার অ্যালান পিঙ্কারটন সাহেব। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর লোক। আমেরিকায় তিনি যখন তার বিখ্যাত ডিটেকটিভ এজেন্সির প্রতিষ্ঠা করেন, তখন সেখানে সরকারি পুলিশ বাহিনীর কোনো অস্তিত্বই ছিল না। পিঙ্কারটনের দলই তখন দেশের শান্তিরক্ষার ভার গ্রহণ করেছিল। আজ আমেরিকার বিরাট পুলিশ বাহিনীর খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখনও বহু বড় বড় মামলার ভার দেওয়া হয় পিঙ্কারটনের এজেন্সির ওপরেই। এমনকি আমেরিকার প্রত্যেক বড় বড় শহরে পিঙ্কারটনের ডিটেকটিভ এজেন্সির শাখা প্রশাখাও আছে। আজ পর্যন্ত পিঙ্কারটনরা যে কত কুখ্যাত ও ভয়াবহ অপরাধীকে গ্রেপ্তার করেছেন তারা সংখ্যা হয় না। ভারত বলে, কেবল আমেরিকাতে নয়, ইউরোপের প্রত্যেক দেশে বড় বড় শহরে পিঙ্কারটনের মতন বেসরকারি গোয়েন্দাদের আস্তানা আছে। তাদের কোনো কোনোটির নাম ডাকাবার খুব বেশি। পাশ্চাত্য দেশে যা সম্ভব হয়েছে, আমাদের দেশেও তা সম্ভবপর হবে না কেন? যার যোগ্যতা আর অভিজ্ঞতা আছে, এখানেও সে অনায়াসে বেসরকারি গোয়েন্দার কাজ করতেই পারে। অবশ্য এদেশে প্রথম বেসরকারি গোয়েন্দার পেশা নিশ্চয়ই অর্থকরী হবে না, কিন্তু আমার তো আর অর্থের অভাব নেই। তাই শৌখিন গোয়েন্দা রূপে আমি আমার কল্পনাকে বাস্তব রূপ দিতে চাই।
এই চেষ্টাকে তোমরা অনায়াসেই পরীক্ষা বলে মনে করতে পারো। তার সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তির দু একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। একদিন সে কথায় কথায় বললে, সাধারণ মানুষ চোখ দিয়ে যা দেখে মন দিয়ে তা গ্রহণ করে না, আর মন দিয়ে যা গ্রহণ করা যায় না তাকে ভালো করে দেখাও বলা যেতে পারে না। এই যে চোখের সঙ্গে মন মিলিয়ে দেখা, একেই বলে পরিবীক্ষণ বা পর্যবেক্ষণ। গোয়েন্দা হতে গেলে আর সবের আগে অর্জন করতে হবে এই পর্যবেক্ষণ করবার শক্তি। এই তোমার কথাই ধরো, তোমার বাড়ি 3 তলা, সিঁড়ি বেয়ে রোজ তুমি 1 তলা থেকে 3 তলায় গিয়ে ওঠো, তারপর আবার নিচে নেমে আসো, এইভাবে রোজ তুমি বার কয়েক ওঠানামা করো। আচ্ছা, এখন বলো দেখি, তোমার বাড়ির সিঁড়িতে কটা ধাপ আছে? খানিকক্ষণ ভেবে দেখবার পর আমি হতাশভাবে ভারতের মুখের দিকে তাকিয়ে রইলুম। কি হলো, পারলে না তো? কিন্তু আমি লক্ষ্য করেছি তোমার বাড়ির সিঁড়িতে ধাপ আছে 28টি। ভালো গোয়েন্দাদের এইসব খুঁটিনাটি ব্যাপার লক্ষ্য করবার শক্তি থাকে, আর সেই শক্তি থাকে বলেই তাঁরা অনেক সময় খুব ছোট ছোট তুচ্ছ জিনিস দেখেই বড় বড় মামলার কিনারা করে ফেলতে পারেন। এই পদচিহ্নের কথাই ধরো, মাটির উপরে পায়ের ছাপ পড়ে আসছে পৃথিবীর আদিকাল থেকেই এবং আজ পর্যন্ত তা দৃষ্টিগোচর হয়েছে সকলেরই। কিন্তু সে দেখা হচ্ছে ভাষা ভাষা, কারণ মনের সঙ্গে তার কোনো যোগ নেই। অথচ অপরাধের ক্ষেত্রে এই পদচিহ্নের ইতিহাস অতিশয় বিচিত্র। যাদের পর্যবেক্ষণ শক্তি আছে, এই পদচিহ্ন দেখে তারা হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছে। সভ্য দেশের শিক্ষিত গোয়েন্দাদের কথা স্বতন্ত্র, একেবারে অসভ্য জাতির মধ্যে অনেক পদচিহ্ন বিশারদদের সন্ধান পাওয়া যায়। পদচিহ্ন দেখেই তারা বলে দিতে পারে কোনো লোক রোগা না মোটা, ঢ্যাঙা না বেঁটে সে ছুটে গিয়েছে নাকি ধীরে ধীরে অগ্রসর হয়েছে, কিংবা চলবার সময় তার পিঠের উপরে কোনো বোঝা ছিল কিনা, ইত্যাদি। সাধারণ দৃষ্টিও যেখানে অচল, সেখানে তারা পদক্ষেপকারীর পদচিহ্ন আবিষ্কার করতে পারে। অথচ ঘাস জমির উপরে কোথাও কতগুলো কচি কচি ঘাস থেঁতলে গিয়েছে, কিংবা ঝোপে ঝাড়ে ডালপালার টুকরো টাকরা ভেঙে গিয়েছে, এমনি আরো সব সূত্র। গোয়েন্দার চোখে পড়ে আরো কত ব্যাপারই। আজ একটু আগেই তুমি কোথায় গিয়েছিলে আমি তাও বলতে পারি। আমি অবিশ্বাসের স্বরে বললুম, অসম্ভব, সে কথা আমি তোমাকে বলিনি। বলনি, কিন্তু আমি জানি। তুমি একটু আগে পোস্ট অফিসে গিয়েছিলে টেলিগ্রাম করতে, রাইট? সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম, তুমি তো আমার সঙ্গে যাওনি, তবে জানলে কেমন করে? পর্যবেক্ষণ শক্তির দৌলতে। আমার সামনেই ওই তো তোমার টেবিল রয়েছে। খানিক আগে ওই টেবিলের সামনে চেয়ারের উপরে তুমি চুপ করে বসেছিলে, তারপর হঠাৎ উঠে বাইরে বেরিয়ে গেলে। মিনিট 15 পরে যখন ফিরে এলে, তখন দেখলুম তোমার জুতোর গোড়ালিতে লেগে রয়েছে সুরকির চিহ্ন। আমার বাড়ি থেকে পোস্ট অফিসটা হচ্ছে 5 মিনিটের পথ। খুব সকালেই আমি দেখে এসেছি ডাকঘরের সামনের ফুটপাতটা মেরামত করার জন্য সুরকি ঢালা হয়েছে। আজ ডাকঘরে কারুকে ঢুকতে হলে ওই সুরকি না মারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাই আন্দাজ করলুম নিশ্চয়ই তুমি আজ এখনই ডাকঘরে গিয়ে ফিরে এসেছ। আমি বললুম, সেটা যেন মানলুম, কিন্তু তুমি টেলিগ্রামের কথা জানলে কেমন করে? আন্দাজে ভাই, আন্দাজে। এই আন্দাজ সঠিক না হলেও হতে পারত। তবু আন্দাজটা কি শুনি না। আমি দেখলুম তোমার টেবিলের উপরে পড়ে রয়েছে এক বান্ডেল নতুন পোস্ট কার্ড আর অনেকগুলো নতুন খাম। সুতরাং বুঝলুম খাম কি কার্ড কেনবার জন্য তুমি ডাকঘরে যাওনি। তুমি কোনো চিঠিও লিখলে না, সুতরাং ডাকঘরে তোমার যাওয়ার উদ্দেশ্য চিঠি ফেলবার জন্যেও নয়। তবে তুমি কেন সেখানে গিয়েছিলে? খুব সম্ভবত টেলিগ্রাম করতে। আমি চমৎকৃত কণ্ঠে বললুম, সাধু। ঠিক সেই সময় ভৃত্য ঘরে এসে প্রবেশ করে বললে, বাবু, একটি মেয়ে ছেলে আপনাকে খুঁজতে এসেছে। কিরকম মেয়ে? হ্যাঁ, দেখতে শুনতে ভালো বাবু, মানে ওই হাতে ব্যাগ, পায়ে জুতো। আচ্ছা, তাকে এইখানে নিয়ে আয়। সিঁড়ির উপরে জুতো পরা পায়ের শব্দ শোনা গেল। দরজার দিক থেকে বাতাস আসছিল। ঘরের কাজ বরাবর
পায়ের শব্দ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভেসে এলো এসেন্সের মিষ্টি গন্ধ। তারপরেই ঘরের ভেতরে দরজার কাছে দেখা গেল একটি তরুণীর মূর্তি। তরুণটি সুন্দরী, সুন্দরী তরুণী, বয়স 21-22-এর বেশি হবে না। দুধে আলতা মাখানো রং, নাক মুখ চোখ যেন তুলি দিয়ে আঁকা, সাজগোজ একেবারে হাল ফ্যাশনের। সেইখানে দাঁড়িয়ে আমাদের দুজনের মুখের পানে দ্বিধাভরা চোখ বুলিয়ে নিয়ে মহিলাটি বললেন, আমি আমি ভরতবাবুর সঙ্গে দেখা করতে চাই, ভরত কুমার চৌধুরী। ভরত উঠে দাঁড়িয়ে বললে, আসুন, আসন গ্রহণ করুন। সে একখানা চেয়ার এগিয়ে দিলে। মহিলাটি চেয়ারের উপরে বসে ধীরে ধীরে বললেন, বিশেষ এক কারণে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনার নাম? চিত্রা রায়। আমি আপনার কোন কাজে লাগতে পারি বলুন। কুসুমপুরের বিমলা দেবীকে আপনি চেনেন তো? আমি কুসুমপুরের এক বিমলা দেবীকে চিনি, তিনি ওখানকার জমিদারের স্ত্রী, এখন বিধবা। আগে হ্যাঁ, তাঁর কথাই বলছি। তিনি আমার বিশেষ বন্ধু। তাঁর মুখেই শুনেছি গেল বছরে আপনি কি একটা মামলার কিনারা করে তাঁর অত্যন্ত উপকার করেছিলেন। না, সে মামলাটা বিশেষ কিছুই নয়, খুব সহজেই তার কিনারা করতে পেরেছিলাম। কিন্তু বিমলা দেবীর মুখে অন্য কথা শুনেছি। সে নাকি বিশেষ রহস্যময় মামলা, পুলিশ কিছুই করতে পারেনি। আপনি না থাকলে তার কোনো কিনারাই হতো না। আমার সম্পর্কে এই উচ্চ ধারণার জন্য বিমলা দেবীকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু সেই মামলার সঙ্গে আপনার সম্পর্কটা কি? কোনোই সম্পর্ক নেই। আপনার হাতে একটি নতুন মামলার ভার দেওয়ার জন্যে আমি এখানে এসেছি। মামলাটি কি? তাহলে গোড়া থেকেই শুনুন। আমার বাবার নাম নরেন্দ্রনাথ রায়। তিনি ছিলেন সামরিক বিভাগের একজন ডাক্তার। সেই কাজের জন্য তাকে বেশ কিছুকালের জন্য বাস করতে হয়েছিল আন্দামান দ্বীপে। তারও আগে বারবার বদলি হয়ে তাকে ভারতবর্ষের এদেশে ওদেশে ঘুরে বেড়াতে হয়েছিল। বালিকা বয়সেই আমি মাতৃহীনা হই। আমি ছিলুম বাপ মায়ের একমাত্র সন্তান। বাবাকে প্রবাসী জীবনযাপন করতে হতো, তাই আমি মানুষ হয়েছি চন্দননগরের একটা কনভেন্টে। ঠিক 10 বছর আগে বাবার কাছ থেকে একখানা পত্র পাই। তাতে তিনি আমাকে জানিয়েছিলেন কলকাতায় ফিরে এসে তিনি এক হোটেলে গিয়ে উঠেছেন। আমি যেন অবিলম্বে তাঁর সঙ্গে দেখা করি। চিঠি পেয়ে আমি যথাসময়ে তাঁর ঠিকানায় গিয়ে হাজির হলুম। কিন্তু সেখানে গিয়ে হোটেলের ম্যানেজারের মুখে শুনলুম আমার বাবা আগের রাত্রে বাইরে বেরিয়ে তখনও পর্যন্ত হোটেলে ফেরেননি। সারা দিন আমি তার অপেক্ষায় বসে রইলুম, কিন্তু বাবা সেদিনও ফিরলেন না। তখন হোটেলের ম্যানেজার আমাকে উপদেশ দিলেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি যেন অবিলম্বে পুলিশে খবর দিই। আমি তাঁর কথা মতোই কাজ করলুম, কিন্তু পুলিশ বাবার কোনো সন্ধানই পেল না। খবরের কাগজে অনেক বিজ্ঞাপন দিয়েছি, তাতেও কোনো ফল হয়নি। আজ পর্যন্ত তিনি নিরুদ্দেশ হয়ে আছেন। চাকরি ছেড়ে তিনি কলকাতায় এসেছিলেন শান্তিময় শেষ জীবনযাপন করবার জন্য, কিন্তু শেষ কথাগুলো বলতে বলতে চিত্রাদেবীর গলার আওয়াজ যেন ভারী হয়ে এলো। ভারত তার নোটবুক বার করে জিজ্ঞেস করলে, আচ্ছা, আপনার বাবা নিরুদ্দেশ হয়েছেন কোন তারিখ থেকে? 1944 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর থেকে। তার সঙ্গের মোট ঘাট? হোটেলেই ছিল। সেসবের ভেতর থেকে কোনো সূত্রই পাওয়া যায়নি। ছিল কিছু জামাকাপড়, খান কয়েক বই আর আন্দামানের কতগুলো টুকিটাকি জিনিস। কলকাতায় আপনার বাবার কোনো বন্ধু আছেন? বাবার এক বিহারি বন্ধুও চাকরি নিয়ে আন্দামানে গিয়েছিলেন। তার নাম রামচন্দ্র সিংহ। তিনি ছিলেন পুলিশের একজন পদস্থ কর্মচারী। যাতে বিহার দেশের লোক হলেও তিনি বাস করেন কলকাতা শহরে। সেখানেও আমি খবর নিয়েছিলাম, কিন্তু বাবার কোনো খবরই তিনি দিতে পারলেন না। এমনকি বাবা যে কলকাতায় ফিরে এসেছেন সে কথাও তো আর জানা ছিল না। অদ্ভুত মামলা, চিত্রাদেবী বললেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা এখনো আপনার কাছে বলা হয়নি। প্রায় 6 বৎসর আগে 3-4খানা ইংরেজি কাগজে একটি বিজ্ঞাপন দেখে জানতে পারি যে আন্দামানের ডাক্তার নরেন্দ্রনাথ রায়ের কন্যা চিত্রাদেবী খবরের কাগজে তার ঠিকানা প্রকাশ করলে তিনি বিশেষভাবে উপকৃত হবেন। সেই বিজ্ঞাপন পাঠ করে আমি বিস্মিত হলেও কাগজে আমার ঠিকানা প্রকাশ করেছিলাম। তারপরেই ডাকযোগে আমি ছোট একটি প্যাকেট পেলুম। প্যাকেট খুলে সবিস্ময়ে দেখলুম তার ভিতরে রয়েছে মস্ত একটি দামি মুক্তা।
সেরকম উজ্জ্বল মুখটা আমি জীবনে আর দেখিনি। প্যাকেটের ভিতরে প্রেরকের কোনো নাম কি ঠিকানা কি চিঠিপত্র কিছুই ছিল না। আরও আশ্চর্যের কথা হচ্ছে, তারপর প্রতি বছরে ঠিক একই তারিখে আমি একটি করে বড় মুক্তা উপহার পেয়ে এসেছি। চৌহড়ির কাছে যাচাই করে জানতে পেরেছি মুক্তাগুলিকে অমূল্য বলাও চলতে পারে। আপনারাও স্বচক্ষে দেখলে সে কথা বুঝতে পারবেন। চিত্রা দেবী আমাদের সামনে একটি ছোট্ট বাক্স খুলে ধরলেন। তার ভিতরে ঠিক 6টি মুক্ত পাশাপাশি সাজানো রয়েছে। সত্যি সত্যি তাদের অমূল্য বললে কিছুমাত্র অত্যুক্তি করা হয় না। এর চেয়ে চমৎকার মুক্ত আমরা কখনো চোখে দেখিনি। ভারত বললে, দেখুন, আপনার মামলা কেবলমাত্র অদ্ভুত নয়, অত্যন্ত চিত্তাকর্ষক। এরপর আর কোনো ঘটনা ঘটেছে? আগে হ্যাঁ, আজকেই ঘটেছে। সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। আজ সকালে আমি চিঠিখানা পেয়েছি, আপনি নিজে পড়ে দেখতে পারেন। চিঠিখানা হাত বাড়িয়ে নিয়ে ভারত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললে, খামের উপর ভবানীপুরের ডাকঘরের ছাপ, এক কোণে একটা আঙুলের ছাপও রয়েছে, খুব সম্ভবত ডাক পিয়নের। কোনো ঠিকানা নেই। দামি আর পুরো চিঠির কাগজপত্র লেখক নিশ্চয়ই কোনো সাধারণ লোক নয়। লিখেছে, আজ সন্ধ্যা 7টার সময় জেনারেল পোস্ট অফিসের সামনেকার ডান দিক দিয়ে 3য় থামের পাশে উপস্থিত থাকবেন। যদি কোনো দুশ্চিন্তা হয় সঙ্গে 2 জন পুরুষ বন্ধুকেও নিয়ে যেতে পারেন। আপনার উপরে অত্যন্ত অন্যায় অবিচার করা হয়েছে, তার প্রতিকার করা উচিত। পুলিশে খবর দেবেন না, পুলিশে খবর দিলে সমস্ত ব্যর্থ হবে। ইতি আপনার অজানা বন্ধু। বিলক্ষণ, এ যে রীতিমতো রহস্যময় ব্যাপার। তা আপনি কি করতে চান চিত্রা দেবী? আমার কি করা উচিত তাই জানবার জন্যই তো আপনার কাছে এসেছি। কিন্তু প্রথমেই শুনে রাখুন, বন্ধু বলে আমার কেউ নেই। ভারত হাসতে হাসতে বললে, আচ্ছা, আমরা দুজনে যদি আপনার বন্ধুর স্থান গ্রহণ করি তাহলে আপনি কি আপত্তি করবেন? নিশ্চয়ই নয়, সে হবে আমার পরম সৌভাগ্য। তাহলে আমি আর ভাস্কর আজ যথা সময়ে আপনার সঙ্গে যথাস্থানে হাজির থাকতে পারি, কেমন? আচ্ছা, এই বন্দোবস্তে আপনার কোনো অসুবিধা হবে না তো? না, আমার কোনো অসুবিধাই নেই। ভারত উঠে দাঁড়িয়ে বললে, বেশ, তাহলে এই কথাই রইল। আপনি সন্ধ্যার আগে ঠিক 6টার সময় আমার এখানে এসে হাজির হবেন। তারপরে কি হয় দেখা যাবে। চিত্রা দেবী গাত্রোত্থান করে বললেন, আমি যথাসময়েই আসব। নমস্কার। চিত্রা দেবী চলে যাবার পর আমি বললুম, মেয়েটি অপরূপ সুন্দরী। ভারত একটা সিগারেট ধরিয়ে বললে, তাই নাকি? কই, আমি তো লক্ষ্য করিনি। আমি ক্ষুব্ধ স্বরে বললুম, ভারত, ক্রমেই তুমি একটি মেশিন হয়ে উঠছো জানো। তোমার কোনো অনুভূতিই নেই। মেয়েটির অমন রূপও তোমার চোখে পড়ল না? আমার কাছে মক্কেল বড় নয় ভাস্কর, আমার কাছে বড় হচ্ছে মামলা। তার অতিরিক্ত কোনো ব্যক্তিগত কথা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি কিন্তু চিত্রা দেবীকে এত সহজে ভুলতে পারলুম না। মনে মনে ভাবতে লাগলুম তার সেই মিষ্ট হাসি, তার শিষ্ট ভাবভঙ্গির কথা। তার যে এখনো বিবাহ হয়নি এটুকু অনুমান করতে পারলুম। কিন্তু এমন স্বর্গীয় সৌন্দর্য যে আজ পর্যন্ত উপেক্ষিত হয়ে আছে, এও বড় আশ্চর্যের কথা। আমার মনে গোড়া থেকেই তিনি একটি ছাপ রেখে গেলেন। জীবনের যাত্রাপথে বারবার দেখেছি কোনো কোনো মানুষের সঙ্গে হয়তো চকিতের জন্য দেখা হলো, কিন্তু সে দেখার স্মৃতি বহুদিন পর্যন্ত মন থেকে আর মুছে গেল না। তবে এখানে একটি আশার কথা এই যে ভবিষ্যতেও চিত্রাদেবী জনতার ভিতরে আর হারিয়ে যাবেন না। অনতি বিলম্বেই তার সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা আমার আছে। সে অদূরবর্তী সৌভাগ্যকে লাভ করবার জন্য উন্মুখ হয়ে রইল আমার মন। বৈকালে ঘরের ভিতরে ভারতকে দেখতে পেলুম না। ভারতের পুরাতন ভৃত্য মাধবের নিকট শুনলুম খাওয়া দাওয়ার পরেই তার বাবু কোথায় বেরিয়ে গিয়েছে। তার কাছে কোনো কথা বলে যায়নি। প্রায় আধ ঘণ্টা কাল বসে থাকবার পর ভারত
আবার ফিরে এলো। তার মুখ চোখের ভাব বেশ প্রফুল্ল। গলা চড়িয়ে বললে, মাধব, মাধব, ওরে মাধু, ঠিক চায়ের সময় এসে হাজির হয়েছি, আমাদেরকে আর বসিয়ে রাখিসনি বাপ। আমি বললুম, খবর কি? ভারত একখানা চেয়ারের উপরে ধূপ করে বসে পড়ে বলল, হ্যাঁ, খবর শুভ। ছোটখাটো একটা তদন্তে গিয়েছিলাম, জানতে পারলাম চিত্রাদেবীর বিহারী পিতৃবন্ধু পুলিশের ভূতপূর্ব অ্যাসিস্ট্যান্ট কমিশনার রামচন্দ্র সিংহ গত 1949 সালের 3রা জানুয়ারি ইহলোক ত্যাগ করেছেন। তার মানে? ভাস্কর হে, এটা একটা মস্ত বড় সুখবর। তোমার স্মৃতির পরমায়ু অত্যন্ত ক্ষণস্থায়ী ভাই। বলতে বসেছ যে চিত্রাদেবী ডাকযোগে প্রথম মুক্তা উপহার পান 1949 সালের 15ই জানুয়ারি তারিখ, অর্থাৎ রামচন্দ্র সিংহের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে। এইবারে কিঞ্চিত মস্তিষ্ক চালনা করো। চিত্রাদেবীর পিতা নরেন্দ্রবাবু 10 বছর আগে কাজ থেকে অবসর নিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন। কলকাতায় তাঁর সবথেকে বড় বন্ধু ছিলেন রামচন্দ্রবাবু। এখন নরেন্দ্রবাবুর পক্ষে স্বাভাবিক কি? নিশ্চয়ই তাঁর ওই প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করা। কিন্তু রামবাবু বলেছিলেন তাঁর সঙ্গে নরেনবাবুর নাকি দেখাই হয়নি। নরেনবাবু অদৃশ্য হলেন। তার 4 বছর পরে রামবাবু হঠাৎ মারা গেলেন। তারপর পক্ষকাল কাটতে না কাটতেই নরেনবাবুর কন্যা একটি মহামূল্যবান মুক্তা উপহার পেলেন। পরে পরেই 5 বছরে চিত্রাদেবীর হস্তগত হলো আরও 5টি মুক্তা। তারপর চিত্রাদেবীকে কেউ জানিয়েছে যে তাঁর উপর অবিচার করা হয়েছে। এখানে প্রথম প্রশ্ন, কি সেই অবিচার? কেউ তাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে, তাই কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রামবাবুর মৃত্যুর ঠিক পর থেকেই মুক্তা উপহার দেওয়া শুরু হলো কেন? তবে কি বুঝতে হবে যে রামবাবুর কোনো উত্তরাধিকারী ভিতরের সমস্ত রহস্য জানতে পেরে তথাকথিত অবিচারের কোনো প্রতিকার করতে চান? ভাস্কর ভাই, তুমি কি বলো? আমি বললুম, তোমার যুক্তি মানলে বলতে হয় যে কি বিচিত্র ক্ষতিপূরণ, আর কি আশ্চর্যভাবে সে প্রস্তাবটা করা হয়েছে। তারপর ভেবে দেখো, এই প্রস্তাবটা 6 বছর আগেই বা করা হলো না কেন? ভারত বললে, নিশ্চয়ই কোনো বাধা ছিল। বাধাটা যে কি সেটা আজকেই জানতে পারা যাবে। তবে আপাতত একটা বিষয়ে আমি সুনিশ্চিত, রহস্যের অন্ধকারের মধ্যে কয়েক পদ অগ্রসর হতে পেরেছি। এমন সময় মাধু চা নিয়ে এলো। চা পানের পর খানিকক্ষণ যেতে না যেতেই আবির্ভাব হলো চিত্রাদেবীর। ভারত চুপি চুপি আমাকে বললে, শোনো, আমি আমার রিভলভারটা নিয়ে যাচ্ছি, তুমি কোনো অস্ত্র সঙ্গে রেখো। জানি না, গুরুতর কিছু ঘটলেও ঘটতে পারে। তারপর চিত্রাদেবীর দিকে ফিরে জিজ্ঞাসা করলে, আপনার বাবার বন্ধু রামবাবু সম্পর্কে আর কোনো খবর আমাকে দিতে পারবেন নাকি? চিত্রা বললেন, তিনি যে বাবার শ্রেষ্ঠ বন্ধু এইটুকুই আমি জানি। আর শুনেছি আন্দামান দ্বীপে তাঁদের দুজনকে সর্বদাই একসঙ্গে দেখা যেত। হ্যাঁ, আর একটা কথা, বাবার মোটখাটের ভেতর থেকে একখানা অদ্ভুত কাগজ পাওয়া গেছে, যার অর্থ কেউ বুঝতে পারেনি। আপনার দরকার হতে পারে ভেবে সেখানে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কাগজখানা নিয়ে টেবিলের উপর বিছিয়ে রেখে ভারত এক মনে তা পরীক্ষা করতে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, এই কাগজখানা একসময় একটা বোর্ডের উপরে পিন দিয়ে আঁটা ছিল। মনে হচ্ছে একখানা কোনো বাড়ির নকশা, অট্টালিকার মতো প্রকাণ্ড বাড়ি। তার মধ্যে রয়েছে বড় বড় হলঘর, লম্বা লম্বা দালান, আরও অনেক কিছু। এক জায়গায় লাল কালি দিয়ে লেখা রয়েছে চতুর্ভুজের স্বাক্ষর। বাঁ কোণে আছে পরে পরে 4টে ঢেরা চিহ্ন। তার পাশে লেখা পরে পরে 4টে নাম: সুজন সাহু, আবদুল্লাহ খাঁ, দোস্ত মোহাম্মদ আর হাজি মোহাম্মদ। না, আপাতত এর মানে আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু কাগজখানা নিশ্চয়ই খুবই দরকারি। বেশ পুরাতন, তবু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বোঝাই যায় এটা খুবই যত্নের সঙ্গে রক্ষা করা হয়েছে। চিত্রা বললেন, ওখানে ছিল বাবার পকেট বুকের ভিতরে। তাহলে আপনিও এটা খুব সাবধানে রেখে দিন, হয়তো আমাদের কাজে লাগবে। মামলাটাকে এখন আরো বেশি রহস্যময় বলে মনে হচ্ছে।
সন্ধ্যে 7টার খানিক আগেই আমরা জেনারেল পোস্ট অফিসে গিয়ে পৌঁছলাম। সেদিন শীতের সন্ধ্যা, চারিদিকে বিছানো কুয়াশার চাদর, তারই ভিতর থেকে এদিকে ওদিকে ফুটে উঠেছে রাস্তার আলোগুলো, কতক স্পষ্ট কতক অস্পষ্ট। সন্ধ্যার পর এদিকটা নির্জন ও নিরালা হয়ে পড়ে, কিন্তু এখন যানবাহনের সংখ্যা কমে গেলেও পথিকের সংখ্যা বিশেষ কমেনি। ডাকঘরের ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজার ঠিক সঙ্গে সঙ্গেই একখানা কালো রঙের মোটর গাড়ি আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। গাড়ির ভেতর থেকে নেমে এলো ড্রাইভার। লোকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠিক 3য় স্তম্ভের কাছে এসে আমাদের জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনারা কি চিত্রা দেবীর সঙ্গে এসেছেন? ভারত বললে, হ্যাঁ, ইনি হলেন চিত্রা দেবী। চিত্রা দেবীকে একটা সেলাম ঠুকে লোকটা বললে, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আমাকে মাফ করবেন। আপনার সঙ্গে পুলিশের কোনো লোক নেই তো? চিত্রা বললেন, এরা দুজনেই আমার বন্ধু। আচ্ছা, তাহলে আপনারা গাড়িতে এসে বসুন। মোটর চলতে লাগলো। গাড়ির ভিতরে চুপ করে বসে আছি আমরা 3জনই, আর কারুর কথা বলতে পারি না, কিন্তু আমি মনের ভিতরে বিশেষ স্বাচ্ছন্দ্য অনুভব করছিলাম না। অদ্ভুত একটা মামলার ভার ঘাড়ে নিয়ে যাচ্ছি কোনো অজানা জায়গায়। দেখা হবেও অচেনা লোকজনের সঙ্গে। তারা যে নিম্ন শ্রেণীর লোক নয়, এই দামি ও প্রকাণ্ড গাড়িখানা দেখি সেটা বেশ বুঝতে পারছি, কিন্তু তাদের প্রকৃতি দুর্দান্ত হওয়া অসম্ভব নয়। চিত্রাদেবীর বাবাও নিশ্চয়ই কোনো বিপদে পড়ে অদৃশ্য হয়েছেন, আর চিত্রাদেবীকেও বিপদে ফেলবার জন্য নতুন কোনো হাত পাতা হয়েছে কিনা তাকে বলতে পারি। গাড়ি লালবাজার ছাড়িয়ে বউবাজার স্ট্রিটের মাঝ বরাবর মোড় ফিরে ঢুকলো গিয়ে কলেজ স্ট্রিটের ভেতরে। তারপর সোজা হ্যারিসন রোডের মোড় ও শ্যামবাজারের মোড়ের পর খালের পোল পার হয়ে প্রবেশ করলো ব্যারাকপুর ট্রাং রোডের ভিতরে। আরও খানিক্ষণ চলবার পর গাড়ি গিয়ে ঢুকলো একটা বাগানের ফটকের ভিতরে, এবং তারপর গিয়ে দাঁড়ালো একখানা বাড়ির গাড়ি বারান্দার তলায়। সদরের সামনে দারোয়ান বসেছিল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা দুর্বল রুগ্ন কণ্ঠস্বর শোনা গেল, ওদের একেবারে ভেতরে পাঠিয়ে দাও। বাড়ির ভিতরে ঢুকল। চারিদিকে আধা অন্ধকারের আভাস। দেয়ালগুলো ভিজে স্যাঁতস্যাঁতে। তার উপর কতদিন আগে চুনকাম করা হয়েছে কেউ বলতে পারে না, এবং কোথাও নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। হঠাৎ একদিকের একটা দরজা খুলে গেল এবং বাইরে এসে পড়ল একটা উজ্জ্বল আলোকের উচ্ছ্বাস। দেখলুম দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি খুব ছোটখাটো মূর্তি। আরও ইঞ্চি 2 মাথায় খাটো হলে অনায়াসে তাকে বামুনের মূর্তি বলা যেতে পারত। শ্যামবর্ণ এক হারা সর্বাঙ্গে জড়ানো পুরু শীতের কাপড়। মূর্তির মাথার আগাগোড়া চকচকে টাকে ভরা। কোথাও একগাছা চুলেরও আভাস নেই। মাথার মাঝখানটা আবার নৈবেদ্যর মতন উঁচু ও সুচালো হয়ে উঠেছে, যেন কোনো ন্যাড়া পাহাড়ের শিখর। তার মুখ কখনো হাস্যময় ও কখনো ভ্রুকুটিপূর্ণ, এবং ক্ষণে ক্ষণে হচ্ছে তার ভাব পরিবর্তন। তার বয়স বোধহয় 30 বছরের বেশি হবে না। মূর্তি 2 পদ এগিয়ে এসে বললে, নমস্কার চিত্রা দেবী। অধীনের নাম শ্যামলাল সিংহ। নমস্কার মহাশয়গণ, ঘরের ভেতরে আসুন। বিশেষ উল্লেখযোগ্য না হলেও এ ঘরখানি আমার নিজের রুচি অনুসারে সাজানো। এমন বাড়ির ভেতরে আমার এই ঘরখানাকে মরুভূমির মাঝখানে ওয়েসিসের মতোই মনে হতে পারে। কি বলেন? সত্য, ঘরখানা দেখে আমাদের মনে জাগলো অত্যন্ত বিস্ময়। এই বিশ্রী বাড়ির ভেতরে এমন সুশ্রী ঘর, এ যেন দস্তার আংটির উপরে দামি হিরে বসানো। জানলায় জানলায় ঝুলছে কারুকার্য করা পুরু মখমলের পর্দা। দেওয়ালে দেওয়ালে শ্রেষ্ঠ শিল্পীদের আঁকা তৈলচিত্র, এবং ঘরের কোণে কোণে ছোট ছোট মার্বেলের টেবিলের ওপর বসানো মূল্যবান ও সুচিত্রিত চীনেমাটির ভুঙ্গার। কক্ষতলে বিস্তৃত এমন স্থূল কার্পেট যে তার ভিতরে
আমাদের পা বসে যেতে লাগলো। গদি মোড়া চেয়ারের উপরে আমরা তিনজনে বসে পড়লুম। শ্যামলাল বললে, নিশ্চয়ই আপনি চিত্রা দেবী। আর এই দুটি ভদ্রলোক। তার মুখের কথা শেষ হতে না হতেই চিত্রা বললে, এনা দুজনেই আমার বন্ধু, শ্রী ভরত কুমার চৌধুরী আর ডাক্তার শ্রী ভাস্কর চন্দ্র সেন। শ্যামলাল সাগ্রহে উত্তেজিত কণ্ঠে বললে, কি বললেন? ডাক্তার? বটে বটে। আপনার এই স্টেথোস্কোপটা সঙ্গে এনেছেন? বেশ বেশ, তাহলে মন দিয়ে আমাকে পরীক্ষা করে দেখুন দেখি। তাই করলুম। পরীক্ষার পর বললুম, শ্যামলাল বাবু, আপনি এমন থরথর করে কাঁপছেন কেন? আপনার শরীরে কোনো রোগ আছে বলে তো মনে হলো না। আপনি তো সম্পূর্ণ সুস্থ আশা করি। শ্যামলাল বললে, কাঁপছি? হ্যাঁ, আমি কাঁপছি কারণ আমি উত্তেজিত। আমার মানসিক অবস্থা মোটেই আশাপ্রদ নয়। যাক যাক, আমার কোনো রোগ নেই শুনে নিশ্চিন্ত হলুম। চিত্রা দেবী, উত্তেজনা ব্যাপারটা স্বাস্থ্যের পক্ষে মোটেই অনুকূল নয়। আপনার বাবা যদি উত্তেজিত না হতেন তাহলে নিশ্চয়ই আজ পর্যন্ত জীবিত থাকতেন। চিত্রা কাতর কণ্ঠে বললে, আমার বাবার মৃত্যুর কারণ তো আমি জানি না। শ্যামলাল বললে, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। একে একে সব কথাই আপনি জানতে পারবেন। কেবল কেবল তাই নয়, আপনার উপরে যাতে সুবিচার হয় সেই চেষ্টাই আমি করব। অবশ্য কামলাল ভাইয়া যে আমার উপরে খুশি হবে না সেটা আমি বেশ বুঝতে পারছি। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা, কামলালকে? আমার ছোট ভাই। চিত্রা দেবীর সঙ্গে আপনারাও এখানে এসে ভালোই করেছেন। এরপর আমি যা বলবো আর যা করব তার সাক্ষী থাকবেন আপনারাও। আমরা কয়জনে একজোট হয়ে কাজ করলে কামলাল মনে যা ভাবুক মুখে কিছু বলতে পারবে না। কিন্তু স্মরণে রাখবেন, এর মধ্যে পুলিশ কি টিকটিকি এসে যেন মাথা না গলায়। তাহলে কাজটা কিন্তু সমস্তই ভেস্তে যাবে। ভারত বললে, আপনি নিশ্চিন্ত থাকুন, পুলিশের কোনো প্রশ্নই এখানে উঠবে না। শ্যামলাল চেয়ারের উপর ভালো করে গুছিয়ে বসে বললে, তাহলে কামলালের সঙ্গে দেখা হওয়ার আগে কাহিনীটা সংক্ষেপে আপনারা শুনুন। আমার বাবা পুলিশ বিভাগের পদস্থ কর্মচারী ছিলেন। তার শেষ কর্মস্থল ছিল আন্দামান দ্বীপ। বাবা বিহারের লোক হলেও বাংলাদেশকেই বেশি পছন্দ করতেন। তাই পেনশন নিয়ে দক্ষিণ কলকাতায় চলে আসেন। সেখানে একখানি নিজস্ব বাড়ি তুলে তিনি বাস করতে থাকেন। সেই বাগানওয়ালা বাড়িখানির নাম দেন সাগর স্মৃতি। আন্দামানের সমুদ্রের সৌন্দর্য তিনি ভুলতে পারেননি, সেই জন্যেই বাড়ির এই নাম। কামলাল আর আমি হচ্ছি যমজ ভাই। আমাদের মা অনেকদিন আগেই পরলোকে গিয়েছেন। বাবার সঙ্গে সেই বাড়িতে আমরা বেশ নিশ্চিন্তভাবেই জীবনযাত্রা নির্বাহ করছিলাম। ডাক্তার নরেন্দ্রনাথ রায় অর্থাৎ চিত্রা দেবীর বাবা যখন নিখোঁজ হন, আমাদের পরিবারের ভিতর বেশ একটা উত্তেজনার সাড়া পড়ে গিয়েছিল। বাবার সঙ্গে
আমরা প্রায়ই সে ব্যাপার নিয়ে আলোচনা করতাম। কিন্তু বাবা যে কোনো কথা গোপন করছেন এ সন্দেহ একবারও আমরা করতে পারিনি। কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করতাম, বাবা যেন কোনো বিপজ্জনক রহস্যের মধ্যে বাস করতেন। সহজে তিনি বাড়ির বাইরে যেতে চাইতেন না। যখন বাইরে যেতে বাধ্য হতেন তখন তার সঙ্গে সর্বদাই থাকতো দুজন দেহরক্ষী। তাদের একজনকে আজ আপনারা দেখেছেন, হ্যাঁ সে এখন আমার মোটর চালায়। দেহরক্ষীদের আর একজন আছে আমার ভাই কামলালের বাড়িতে। আগে এরা দুজনেই ছিল পেশাদার পালোয়ান। আর একটা অদ্ভুত উদ্ভট ব্যাপার হচ্ছে, কাঠের পাওয়ালা কোনো লোককে দেখলে বাবা একেবারে ভয়ে আত্মহারা হয়ে যেতেন। আগে আমরা এটা তার বিশেষ বাতিক বলেই মনে করতাম, কিন্তু এখন তার ভয়ের কারণ বুঝতে পেরেছি। 1949 খ্রিস্টাব্দের কথা বলছি। একদিন হঠাৎ বাবার নামে একখানি চিঠি এলো। সেই চিঠি পড়েই বাবা প্রায় অজ্ঞানের মতো হয়ে গেলেন। চিঠিতে কি লেখা ছিল তা আমরা কখনো কোনোদিনও জানতে পারিনি। এইটুকু খালি মনে আছে, চিঠিখানা খুব ছোট আর লেখকের হাতের লেখা প্রায় হিজিবিজির সামিল। পেনশন নেওয়ার পর থেকেই বাবার স্বাস্থ্য বিশেষ ভালো যাচ্ছিল না, কিন্তু সেই চিঠি পাওয়ার পর থেকেই তিনি দিনে দিনে যেন শুকিয়ে যেতে লাগলেন। ক্রমে তার অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠল যে বড় বড় ডাক্তার এনে দেখাতে হলো, কিন্তু কোনো ফলই পাওয়া গেল না। অবশেষে ডাক্তাররা জবাব দিয়ে দিলেন। তার শেষ দিনের কথা আমার মনে লেখা আছে আগুনের অক্ষরে। বাবার শয়ন গৃহ ছিল একতলায় বাগানের ধারেই। একদিন আমাদের দুই ভাইকে তিনি একসঙ্গে ডেকে পাঠালেন। তার আদেশে আমরা ঘরের দরজা বন্ধ করে দিলাম। তারপর তিনি যা বললেন তা হচ্ছে সংক্ষেপে এই: শ্যামলাল, কামলাল, আমার সময় হয়ে এসেছে। আমি সুখেই মরতে পারতুম, কিন্তু এই অন্তিম মুহূর্তেও বিশেষ এক কারণে আমার অন্তরাত্মা অশান্ত হয়ে উঠেছে। দেখো, নরেন বাবুর কন্যার প্রতি আমি সুবিচার করিনি। বাবার কথার অর্থ আমরা কিছুই বুঝতে পারলাম না। আমরা হতভম্বের মতো তার মুখের দিকে তাকিয়ে আছি দেখে বাবা একটা করুণ হাসি হেসে বললেন, গোড়ার ইতিহাস জানলে, আমার কথা বুঝলে তোমাদের কোনোই কষ্ট হবে না। বহুকাল আগে আমরা এক গুপ্তধনের অধিকারী হয়েছিল, আর সেটা গচ্ছিত ছিল আমার কাছেই। নরেন বাবু আন্দামান থেকে ফিরেই আমার সঙ্গে দেখা করে নিজের অংশ দাবি করে বসলেন। গুপ্তধনের ভাগ বাটোয়ারা নিয়ে নরেন বাবুর সঙ্গে আমার বচসা হলো। আমি বরাবরই জানতুম তার হৃৎপিণ্ডের অবস্থা নেহাত ভালো নয়। তর্ক করতে করতে হঠাৎ উত্তেজিত হয়ে তিনি রেগে দাঁড়িয়ে উঠলেন, আর পর মুহূর্তেই দুই হাতে বুকের কাছটা চেপে ধরে জ্ঞান হারিয়ে মাটির উপরে পড়ে গেলেন এবং পড়ে যেতে যেতে টেবিলের কোণে মাথা লেগে ভীষণ আঘাত পেলেন। আমি যখন তার উপরে হেঁট হয়ে পড়লুম,
তখন তিনি বেঁচে নেই, আর তার কাটা মাথা দিয়ে হু হু করে রক্ত বেরোচ্ছে। আমি বহুক্ষণ আচ্ছন্নের মতন সেখানে বসে রইলুম। ব্যাপারটা প্রকাশ হতে পুলিশ আসতে দেরি হবে না, আর পুলিশ এলে আমাকেই যে খুনি বলে গ্রেপ্তার হতে হবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তাই নিরুপায় হয়ে তখন আমি যা করলুম, তার জন্য তোমরা আমাকে দোষ দিও না। আসলে বাগানের ভিতরেই এক কোণে আমি নরেনের দেহকে সমাধিস্থ করতে বাধ্য হলুম। তারপরে গুপ্তধনের সিন্দুকটা তাড়াতাড়ি লুকিয়ে ফেললুম, কিন্তু তারপরে আমার যা করা উচিত ছিল আমি তা করিনি। নরেনবাবুর অংশটা আমি তার কন্যার হাতেই সমর্পণ করতে পারতুম, কিন্তু কতকটা লোভের বশবর্তী হয়ে আর কতকটা লোক জানাজানির ভয়ে আমি সে কর্তব্য পালন করতে পারিনি। আশা করি এইবারে তোমরা আমার বক্তব্য বুঝতে পারছো। এই সময়ে কামলাল জিজ্ঞাসা করলে, সেই গুপ্তধনের সিন্দুকটা আপনি কোথায় রেখেছেন? সে কথাও তোমাদের কাছে চুপি চুপি বলে রাখছি। তোমরা আরো কাছে এগিয়ে এসো। ঠিক সেই মুহূর্তে বিষম আতঙ্কে বাবার মুখ একেবারে রক্ত শূন্য হয়ে গেল। বিদ্যুৎ আহতের মতন তিনি বিছানার উপর সোজা হয়ে উঠে বসলেন, এবং জানলার দিকে অঙ্গুলি নির্দেশ করে বিকটম্বরে বলে উঠলেন, ওকে তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দাও। আমরা সচমকে ফিরে দেখি বাগানের দিককার একটা জানলার সারসির উপাসে দেখা যাচ্ছে একখানা বিভৎস মুখ। তার মাথায় ঝাঁকড়া চুল, মুখে রাশিকৃত দাড়ি এবং দুটো দীপ্ত চক্ষুর ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে বন্য হিংসার ভয়াবহ ভাব। আমি আর কামলাল দুজনেই দৌড়ে জানলার কাছে গেলুম, কিন্তু মুখখানা স্যাঁত করে সরে গেল অপছায়ার মতো। তারপর বিছানার কাছে ফিরে এসে দেখলুম বাবার দেহে আর প্রাণের অস্তিত্ব নেই। বাগানের ভিতরে ও বাহিরে অনেক খোঁজাখুঁজির পরও কোনো শত্রুকে আবিষ্কার করা গেল না, কিন্তু সেই অজ্ঞাত শত্রুর সুনিদৃষ্টি তখনও যে আমাদের মুক্তি দেয়নি। পরের দিন সকালেই তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল। আমরা সকলেই যখন সেই রাত্রে শোকে মুহ্যমান, আর সেই ফাঁকে সেই অদৃশ্য শত্রু আমাদের বাড়ির ভিতরেও প্রবেশ করেছিল। কারণ আমি বাবার শয়নগৃহে ঢুকে দেখলুম ঘরের সমস্ত জিনিস তছনছ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। কেউ যেন সমস্ত বাক্স, ড্রয়ার আর আলমারি খুলে তন্ন তন্ন করে কি খুঁজে দেখেছে। টেবিলের উপরে কাগজ চাপার তলায় পাওয়া গেল একখানা কাগজ, তার উপরে 4টে ঢেরা চিহ্নের তলায় লেখা রয়েছে চতুর্ভুজের সাক্ষ্য। এই অদ্ভুত কথাগুলোর অর্থ আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। শ্যামলাল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর আবার ধীরে ধীরে বলতে লাগলো, গুপ্তধনের কাহিনী শুনে আমাদের দুজনেরই মন যে কৌতূহলে উদ্দীপ্ত হয়ে উঠেছিল তা না বললেও চলে।
কিন্তু হপ্তার পরে হপ্তা, মাসের পর মাস ধরে চেষ্টা আর অন্বেষণ করেও আমরা সেই রত্ন সিন্ধুক আবিষ্কার করতে পারিনি। কেবল বাবার মৃত্যুর পর তার মাথার বালিশের তলায় পেয়েছিলাম এক গাছা আশ্চর্য মুক্তার মালা। তেমন তেমন বড় বড় আর দামি মুক্তা আমি জীবনে কখনো চোখে দেখিনি। মুক্তাগুলি যে অনেক কালের পুরানো, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। আমার দৃঢ় বিশ্বাস হলো সেই রত্ন সিন্ধুক থেকেই এসেছে এই মুক্তার মালা। আর বাবা তা মাথার বালিশের তলায় রেখেছিলেন, চিত্রা দেবীর জন্যে। আমার বিশ্বাস সত্য কি মিথ্যা জানি না, কিন্তু আমি স্থির করলুম বাবার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যে এই মালা থেকে এক একটি মুক্তা নিয়ে বছরে বছরে চিত্রা দেবীকে উপহার দেব। একেবারে সমস্ত মুক্তার মালা গাছা পাঠিয়ে দিতে আমার ভরসা হলো না। কি জানি এই ব্যাপার নিয়ে যদি কোনো নতুন হাঙ্গামা হয়। এটুকু বাদান্যতা প্রকাশ করতে আমার কোনোই আপত্তি হলো না, কারণ গুপ্তধন না পেলেও আমাদের কোনোই অর্থের অভাব ছিল না। কিন্তু কিন্তু কামলালের মত ছিল অন্যরকম। আর সেই মতবিরোধের ফলেই আমি পৈতৃক বাড়ি ছেড়ে এখানে এসে নতুন বাসা বেঁধেছি। ভারত বললে, আপনি যথার্থ ভদ্রলোকের মতোই কাজ করেছেন, কিন্তু আজ হঠাৎ আপনি কেন আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছেন? অনুগ্রহ করে এবারে সেই কথাই বলুন। শ্যামলাল বললে, সম্প্রতি বাবার রত্ন সিন্ধুকটা আবিষ্কৃত হয়েছে। কামলাল হচ্ছে অতিশয় চালাক ছেলে। বারবার তার সন্ধান ব্যর্থ হলেও সে হতাশ হয়ে হাল ছাড়েনি। তারপরে সে আবিষ্কার করে ফেলেছে বাবার শয়ন গৃহে টঙে আছে উপরই দুটো ছাদ। প্রথম ও দ্বিতীয় ছাদের মাঝখানে আছে 3 হাত ফাঁক। বাহির থেকে দেখলে এই রহস্যটা আবিষ্কার করা যায় না, কিন্তু কামলাল রীতিমতো মাথা খাটিয়ে এই গুপ্ত ব্যাপারটা ধরে ফেলেছে। সেই দুটো ছাদের ভেতরেই লুকোনো ছিল গুপ্তধনের সিন্ধুক। এই খবরটা জানবার জন্যেই চিত্রা দেবীকে এখানে আসবার জন্য আমন্ত্রণ করেছি। ভারত বললে, দেখুন, আপনার সাধুতা দেখে শ্রদ্ধা হয় ঠিকই, কিন্তু এরপর আপনি কি করতে চান? শ্যামলাল বললে, এরপর আমরা সকলে মিলে একজোট হয়ে কামলাল ভাইয়ার সঙ্গে দেখা করতে চাই। নিজেকে আমি চিত্রা দেবীর সম্পত্তির ওছি বলেই মনে করি। যতদিন না তার প্রাপ্য অংশ তাকে ফিরিয়ে দিতে পারি ততদিন আমার শান্তি নেই। কিন্তু কামলাল মন্দ লোক না হলেও প্রথমটা হয়তো আমার মত সমর্থন করবে না। সেই জন্যেই চিত্রা দেবীর সঙ্গে আপনাদেরও দরকার হয়েছে। আপনারাও আমার পক্ষ অবলম্বন করলে অনিচ্ছা থাকলেও শেষ পর্যন্ত কামলাল আপত্তি করতে পারবে না। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা, গুপ্তধনের পরিমাণ কত সে সম্বন্ধে আপনি কিছু শুনেছেন? 2 কোটি টাকার কম হবে না। সম্পত্তির পরিমাণ শুনে আমার মাথা রীতিমতো ঘুরতে লাগলো। এরই 1/3 যদি চিত্রার অংশ বলে গণ্য হয়, তাহলে
বৈষয়িক দিক দিয়ে আমাদের মতন লোককে নগণ্য বলেই মনে করতে হবে। চিত্রার মুখের দিকে তাকিয়ে দেখলুম তার মুখ একেবারে ভাবহীন, তার দেহ মাটির মূর্তির মতো স্থির। ভারতের কোনো ভাবান্তর হলো না। সে উঠে দাঁড়িয়ে সহজ কণ্ঠেই বললে, শ্যামলালবাবু, এখন যদি আমাদেরকে কামলালবাবুর বাড়িতে যেতে হয় তাহলে আর বেশি দেরি করবার কোনো দরকার নেই, কারণ ক্রমেই রাত বেড়ে উঠছে। শ্যামলালও আসন ত্যাগ করে দাঁড়িয়ে উঠে বললেন, আর দেরি করা উচিত হবে না। সঙ্গে নারী, ওর কষ্ট হতে পারে। আমার গাড়ি নিচেই প্রস্তুত আছে। আমাদের নিয়ে মোটর আবার ছুটল দক্ষিণ দিকে। পরে পার হয়ে গেলুম উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বালিগঞ্জ পর্যন্ত। বিদ্যুতালোকের সমারোহ আর তরঙ্গায়িত জনস্রোতের কোলাহল আর নেই। বেড়ে উঠতে লাগলো আবছায়া, কমে আসতে লাগলো ইস্টক স্তূপের কঠোরতা, এবং পাওয়া যেতে লাগলো একটু একটু করে বন্য প্রকৃতির ইঙ্গিত। নির্জন ও নিরালা টালিগঞ্জের প্রায় শেষ প্রান্তে এসে আমাদের গাড়িখানা হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ল। জানলা থেকে বাইরের দিকে মুখ বাড়িয়ে শ্যামলাল বললে, এই হচ্ছে এই সাধের সাগর স্মৃতি। এই জঙ্গলের মাঝখানে সাগর স্মৃতি নামটা কষ্ট কল্পনা বটে, কিন্তু বাবা বোধ করি এইখানে বসে বসেই প্রাণের কানে শুনতে পেতেন সুদূর আন্দামানের বালুকা শয্যার উপরে এসে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে অনন্ত নীল সাগরের ফেনিল তরঙ্গোচ্ছ্বাস। আসুন আসুন, নেমে পড়ি। আজকের অ্যাডভেঞ্চারে প্রায় শেষের দিকে যখন এসে পৌঁছলুম, রাত 11টা বাজতে, তখন আর বেশি দেরি নেই। সামনেই বেশ উঁচু খাঁড়া পাঁচিল দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মাথায় চকচক করছে ভাঙা কাঁচের টুকরো। পাঁচিলের মাঝখানে একটা বন্ধ ফটক। শ্যামলাল এগিয়ে গিয়ে নিজের হাতের লাঠি দিয়ে ফটকের উপরে ঠক ঠক করে কয়েকবার আঘাত করলে ফটকের ওপার থেকে বাঁচখাই গলায় আওয়াজ এলো, কে কে গোলমাল করে? শ্যামলাল বললে, আহা, আমি সুন্দর সিং। আমার গলা চিনতে পারছো না? কে একজন বকবক করে বকতে বকতে ফটকের একখানা পাল্লা টেনে খুলে ফেললে সশব্দে। বাইরে এসে দাঁড়ালো একটা মূর্তি, দস্তুর মতো লম্বা চওড়া জোয়ান ও চোয়ারে মূর্তি। শ্যামলাল চুপি চুপি আমাদের দিকে ফিরে বললে, সুন্দর সিং এখন হয়েছে দারোয়ান, আগে ছিল বাবার দেহরক্ষী। আমাদের সকলকার মুখের ওপর একবার সন্দেহজনক দৃষ্টি বুলিয়ে নিয়ে সুন্দর সিং বললে, আপনি তো দেখছি বড় বাবু, কিন্তু আপনার সঙ্গে ওরা কে? জানেন তো আপনি ছাড়া আর কারোর ভেতরে আসবার হুকুম নেই। শ্যামলাল বললে, হুকুম নেই? সে কি কথা? আমি তো কালই বলে গিয়েছিলাম আমার সঙ্গে অন্য লোকও আসতে পারে। সুন্দর সিং অবিচলিত কণ্ঠে বললে, ছোট বাবু আজ সারাদিন নিজের ঘরের বাইরে আসেননি। তাকে গিয়ে আমি যদি বিরক্ত করি তাহলে তিনি রেগে খাপ্পা হয়ে উঠবেন। তবে আপনি অনায়াসেই ভেতরে যেতে পারেন, কিন্তু আপনার সঙ্গীদের কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ। বিপদে পড়ে শ্যামলাল বললে, সুন্দর সিং, তুমি অন্যায় কথা বলছো। অন্তত আমার কথায় তোমার বিশ্বাস করা উচিত। দেখছো, আমাদের সঙ্গে রয়েছেন একজন মহিলা। উনি কি এই রাত্রে পথের উপর দাঁড়িয়ে থাকবেন? সুন্দর সিং কিন্তু অটল। মাথা ঝাঁকি দিয়ে বললে, ও সব আমি জানি না, আমাকে ক্ষমা করবেন। যার মাইনে খাই তার হুকুম আমাকে তামিল করতেই হবে। আপনাকে আমি চিনি, কিন্তু আপনার বন্ধুদের তো চিনি না। এইবারে ভারত এগিয়ে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর মৃদু হাসতে হাসতে বললে, সুন্দর সিং, বোধহয় এরই মধ্যে তুমি আমাকে ভুলে যাওনি। বছর 2 আগে গোবরবাবুর আখড়ায় তোমার সঙ্গে আমি একদিন শখ করে কুস্তি লড়েছিলাম, মনে আছে কি? সুন্দর সিং মুখ নামিয়ে তীক্ষ্ণ নেত্রে ভারতের মুখের দিকে দৃষ্টিপাত করে বললে,
আপনাকে ভারতবাবু বলে মনে হচ্ছে যে। হ্যাঁ, তাই তো। আরে মশাই, আপনাকে কি বলতে পারি, সেই 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 দঙ্গলে আপনি 1 মিনিটের ভিতরেই আমাকে চিৎ করে দিয়েছিলেন। আসুন আসুন, আপনাকে তো আমি চিনি। ভারত আমারও চিত্রার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, আর এদের দুজনকে আমি চিনি। তুমি কি আমার কথায় নির্ভর করতে পারবে না? সুন্দর সিং হাসতে হাসতে বললে, নির্ভর না করে উপায় কি ভারতবাবু? আমি বাধা দিলে আপনি তো জোর করেই ভিতরে ঢুকে পড়তে পারেন। তার চেয়ে ভালো পথ ছেড়ে দেওয়াই ভালো না? আসুন 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 আপনারা। বাগানের ভিতরে ইট দিয়ে বাঁধানো পথ, দিকে দিকে ফুলের চারার ঝোপঝাড়, ছোট বড় ঝুপসি গাছের ভিড়, কোথাও হালকা আর কোথাও নীরের অন্ধকারের লীলা, এবং চারিদিকে বিরাজ করছে একটা রূপলি নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা। যেখানে পর্দা সেখানেই চাঁদের আলোর প্রলেপ, কিন্তু সে আলো মরার মতো পাণ্ডুর। দেখলে মনে প্রসন্ন ভাব জাগে না। এরই মধ্যে দাঁড়িয়ে আছে আলো ছায়া মাখা মস্ত বড় একখানা বাড়ি। তারও কোথাও নেই জীবনের কোনো সারা বা চিহ্ন। কেন জানি না, এসব দেখতে দেখতে কেমন একটা অজানা উদ্বেগে আমার বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। সঙ্গীদের দিকে তাকালো, তারাও নীরবে গম্ভীর মুখে পায়ে পায়ে এগিয়ে চলেছে। তারাও বোধ করি মনে মনে আমারই মতন উদ্বেগের ভাব অনুভব করছিল। হঠাৎ শ্যামলাল নীরবতা ভঙ্গ করে বললে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কামলালকে আমি ভালো করে জানিয়ে দিয়েছিলাম যে আজ রাত্রে আমরা নিশ্চয়ই এখানে আসব, অথচ দেখছি বাড়ির কোথাও একটা আলো পর্যন্ত জ্বলছে না। সবাই যেন এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। ভারত বললে, আচ্ছা, কামলালবাবু বাড়ির কোথায় থাকেন? শ্যামলাল উপর দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, ওই যে তেতলার ওই ঘরে, ওই যে ঘরের একটা জানলার উপরে খানিকটা চাঁদের আলো এসে পড়েছে। হ্যাঁ, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আলো আসছে না কেন? ভারত বললে, না, কিন্তু ওই ঘরের ঠিক পাশেই একটা জানলার ভিতর দিয়ে আমি একটুখানি আলোর ফিনিক দেখতে পাচ্ছি। শ্যামলাল বললে, আগে হ্যাঁ, ওটা হচ্ছে বুড়ি খান্তমণির ঘর, এ বাড়ির প্রধানা দাসী। খান্ত তাহলে জেগেই আছে। আচ্ছা, তার মুখ থেকেই সব খবর পাওয়া যাবে। হ্যাঁ, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে গিয়ে সব খবর নিয়ে আসি। শ্যামলাল 2 পা অগ্রসর হয়ে থমকে আবার দাঁড়িয়ে পড়ে ত্রস্ত কণ্ঠে বললে, ওকে ওকে, শুনছেন? আমরাও শুনতে পেলুম। চিত্রা সচমকে আমার একখানা হাত সজোরে চেপে ধরলে। ভারত উৎকণ্ঠ হয়ে শুনতে লাগলো। সেই প্রকাণ্ড অট্টালিকার ভিতর থেকে বাইরের একান্ত নিস্তব্ধ আকাশ বাতাসের মাঝখানে ভেসে ভেসে আসছে অত্যন্ত করুণ আর্তনাদ। এক ভীত নারীর কণ্ঠ নিঃসৃত তীক্ষ্ণ আর্তস্বর। রহস্যময় রাত্রির নিরালা পরিস্থিতির মধ্যে সেই বুক ভাঙা ক্রন্দনধ্বনি কেমন যেন অপার্থিব বলে মনে হতে লাগলো। শ্যামলাল বললে, খান্তমণি, খান্তমণি কাঁদছে। তার গলা আমি চিনি, কিন্তু কিন্তু কি ব্যাপার? আপনারা অপেক্ষা করুন, আমি এখনই ফিরে আসছি। এই বলি সে দ্রুত পদে বাড়ির ভিতরে চলে গেল। সিঁড়ির উপর থেকে শোনা গেল তার পায়ের শব্দ। একটু পরে শুনতে পেলুম নারী কণ্ঠের এক আশ্বস্ত স্বর। বড় বাবু, তুমি এসেছো? বাঁচলুম বড় বাবু, আমি বাঁচলুম। তারপরেই একটা দরজার শব্দ এবং কিছুক্ষণ আবার সব চুপচাপ। আমরা 3 জনে সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। চিত্রা তখনও আমার হাত ছাড়লে না। আমি অনুভব করতে পারলাম তখনও তার দেহ থরথর করে কাঁপছে, আর সেই ভয়ের কম্পন কিন্তু আমার মনের মাঝে এনে দিলে কেমন এক মধুর ভাবের স্পন্দন। স্বীকার করতে বাধা নেই, আমার দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। তবে বলা বাহুল্য,
তা আতঙ্কে নয়, অন্য কারণে। ভারত কিন্তু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করতে লাগলো। তারপর ধীরে ধীরে মৃদুস্বরে বললে, দেখো দেখো চেয়ে দেখো, বাংলাদেশের সমস্ত উই পোকার দল একজোট হয়ে যেন এখানে এসে নিজেদের বাসা বেঁধে নিয়েছে। বাগানের জমির উপর দাঁড়িয়ে রয়েছে যেন সারি সারি উই ঢিবির পর উই ঢিবি। আমি জিজ্ঞাসা করলুম, ওগুলো কি হতে পারে? না না না, এটা উই ঢিবি নয়, এটা মাটির ঢিবি, অর্থাৎ সারি সারি মাটির স্তূপ। শুনেছ তো, কামলাল আজ দীর্ঘ 6 বৎসর ধরে এখানে গুপ্তধন আবিষ্কার করবার চেষ্টা করেছে। দিকে দিকে সে মাটি খুঁড়ে দেখেছে গুপ্তধনের সন্ধান পাওয়া যায় কিনা। ঠিক সেই মুহূর্তে দুর্দার শব্দে চারিদিক কাঁপিয়ে আমাদের কাছে ছুটে এসে শ্যামলাল সভয়ে বলে উঠল, ভয়ানক কাণ্ড, ভয়ানক কাণ্ড। কামলালের কি হয়েছে জানি না, কিন্তু কিন্তু সে উঠছে না। ভয়ে আমার বুক শিউরে উঠল। বাস্তবিক শ্যামলালের চোখ দুটো যেন মুখের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছিল এবং থরথর করে কাঁপছিল তার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ। তৎক্ষণাৎ সজাগ হয়ে ভারত আমার দিকে ফিরে বলল, চলো আমরা বাড়ির ভেতর যাই। শ্যামলাল মাটির উপরে উবু হয়ে বসে পড়ে বলল, তাই যান, তাই যান। আমি কিন্তু আপনাদের সঙ্গে আর সেখানে যেতে পারবো না। শ্যামলালকে হাত ধরে টেনে তুলে ভারত বললে, আপনি শান্ত হন, আমাদের সঙ্গে চলুন। বাড়ির ভিতরে ঢুকে সামনেই দেখতে পেলুম দোতলায় উঠবার সোপান শ্রেণী, সিঁড়ির রেলিং এবং প্রত্যেক ধাপের উপরে বাঁ হাতে টর্চের আলো ফেলে এবং ডান হাতে একখানা আতস কাঁচ ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে সব পরীক্ষা করতে করতে ভারত উপরের দালানে গিয়ে উঠল। সেখানে দাঁড়িয়েছিল এক বৃদ্ধা স্ত্রীলোক। বয়সের ভারে তার মাথা ও কাঁধ সামনের দিকে ঝুঁকে পড়েছে। আন্দাজে ধরে নিল তারই নাম খান্তমণি। সে ভয় স্তম্ভিত চোখে থেমে থেমে যেন হাঁপাতে হাঁপাতেই বললে, সারাদিন আমি ছোট বাবুর জন্য খাবার নিয়ে বসেছিলুম, কিন্তু সকাল থেকে সারাদিনই তিনি আর ঘরের বাইরে এলেন নে। তখন আমি দায়ে পড়েই দরজা ঠেলতে ঠেলতে তাকে ডাকতে লাগলুম, কিন্তু কিন্তু তবু তার সাড়া পেলুম নে। দরজার গায়ে একটা ফুটো ছিল, সেইখানে চোখ দিয়ে কি যে আমি দেখলুম তা বুঝিয়ে বলতে পারবো না। এখনো ভাবতে গেলে আমার গা শিউরে ওঠে। বাপরে, ছোট বাবুর জন্ম থেকেই তাকে দেখে আসছি, কিন্তু কিন্তু তার এমন চোখ মুখ আর কখনো দেখিনি গো, আর কখনো দেখিনি। বুড়ি কম্পমান হাত তুলে ইঙ্গিতে সামনের একটা দরজা দেখিয়ে দিলে। শ্যামলাল পাথরের মূর্তির মতো নির্বাক ও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রা ভয়ে জড়সড় হয়ে সিঁড়ির রেলিংটা 2 হাতে চেপে ধরলে। ভারত এগিয়ে গেল দরজার সামনে। ফুটোটা খুঁজে নিতে তার আর দেরি লাগলো না। হেঁট হয়ে ছিদ্রপথে চোখ চালিয়ে সে কি দেখলে জানি না, কিন্তু হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সশব্দে একটা নিঃশ্বাস ফেললে। আমি শুধলুম, ব্যাপার কি ভারত? এর মধ্যে কোনো একটা শয়তানি আছে, তুমিও একবার দেখবার চেষ্টা করো। আমিও হেঁট হয়ে দৃষ্টি সংলগ্ন করলুম ছিদ্রপথে, কিন্তু সে কি দেখলুম? সত্য না দুঃস্বপ্ন? উপরে অন্ধকার, নিচে অন্ধকার এবং তারই মাঝখান দিয়ে চলে এসেছে চাঁদের আলোর একটা দীর্ঘ রেখা। সে আলোটুকুর মধ্যেই ঠিক যেন শূন্যে জেগে রয়েছে কি এক ভয়াবহ হাসি মাখা মুখ। আশ্চর্য, সে মুখ আর কারণ নয়, আমাদেরই সঙ্গী শ্যামল বাবুর। আমি সিধে হয়ে দাঁড়িয়ে উঠলাম সচমকে। এমন অসম্ভব কি সম্ভব? তারপরই ধাঁ করে মনে পড়ে গেল শ্যামলাল আর কামলাল হচ্ছে যমজ ভাই। বললুম, এই যে রোমাঞ্চকর ব্যাপার, এখন আমাদের কি করা উচিত হবে ভারত? কি আর করা উচিত হবে? দরজাটা ভেঙে ফেলতে হবে। সে দরজাটা সহজে ভাঙবার নয়, কিন্তু আমাদের দুজনে প্রাণ পর ধাক্কায় দরজাটা দুম করে খুলে গেল অবশেষে। আমরা কামলালের ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম।
আলো জ্বালবার পর বোঝা গেল কামলাল ছিল শখের রাসায়নিক, কারণ ঘরের চারিদিকে দেওয়াল জোড়া শেলফের তাকে তাকে সাজানো রয়েছে রাসায়নিক পদার্থে ভরা ছোট বড় শিশি বোতল। ঘরের মাঝখানে টেবিলের ওপরেও রাসায়নিক পরীক্ষার নানান সরঞ্জাম। ঘরের এক কোণে বেতে মোড়া বড় বড় কয়েকটা নীল রঙের বোতল। সেগুলোর মধ্যে একটা বোতল মাটির উপরে ভেঙে পড়ে আছে এবং তার ভিতর দিয়ে নির্গত হয়েছে খানিকটা কালো রঙের তরল পদার্থ। পদার্থটা কি জানি না, কিন্তু আলকাতরার মতন একটা ঝাঁঝালো গন্ধে বাতাস ভারাক্রান্ত হয়ে উঠেছে। ঘরের আর এক পাশে দাঁড় করানো একখানা কাঠের মই। যেখানে মইখানা শেষ হয়েছে ঠিক সেখানেই ছাদের প্রান্তে দেখা যাচ্ছে একটা চূড়া দরজা। মইখানার নিচের দিকে মেঝের উপরে পড়ে রয়েছে একগাদা লম্বা দড়ির কুণ্ডলি। টেবিলের সামনে চেয়ারের ধারে একখানা বড় আরাম কেদারের উপরে উপবিষ্ট প্রাণহীন কামলালের মূর্তি। তার সেই অপার্থিব হাসিমাখা রক্তহীন মুখখানা ঝুলে পড়েছে কাঁধের উপরে। তারই পাশে পড়ে আছে অদ্ভুত একটা দণ্ড। আমি ডাক্তার, নিজের হাতে বিস্তর মরা কেটেছি আর ঘেঁটেছি, সুতরাং নানা ভাব বিশিষ্ট মৃতদেহ আমার কাছে সুপরিচিত। কিন্তু মৃত কামলালের মতন বিভৎস হাসিমাখা মুখ আর কখনো আমার চোখে পড়েনি। এই মৃত্যুস্থির ভয়াল হাসি যেন জল করে দেয় বুকের রক্ত। টেবিলের উপর থেকে একখানা কাগজ তুলে নিয়ে অর্থপূর্ণ স্বরে ভারত বললে, দেখো। একটুখানি লেখা। মুখ নামিয়ে শিউরে উঠে পাঠ করলুম, চতুর্ভুজের স্বাক্ষর। চেঁচিয়ে বলে উঠলুম, হায় ভগবান, এর মানে কি? এর মানে হচ্ছে হত্যাকাণ্ড। কামলালের ঠিক কানের উপরে বিধে রয়েছে কি একটা জিনিস। এটা কাঁটাই বটে, তুমি কাঁটাটা উপরে ফেলো দেখি, কিন্তু সাবধান, বিষাক্ত কাঁটা এটা। একটু টানতেই কাঁটাটা খুব সহজে উঠে এলো। চামড়ার উপরে জেগে রইল রক্তাক্ত আঁচড়ের মতন এমন একটা ছোট ক্ষত, যা সহজে দৃষ্টি আকর্ষণ করে না। হতভম্বের মতো আমি বললুম, কিছুই তো বোঝা যাচ্ছে না। রহস্য তো ক্রমে ঘনীভূত হয়ে উঠছে। ভারত মাথা নেড়ে বললে, ঠিক তার উল্টো, আমার কাছে সমস্ত রহস্য একেবারে সাফ হয়ে গিয়েছে। আরও কিছু কিছু তথ্য সংগ্রহ করে ছিন্ন সূত্র মাঝে মাঝে জুড়ে নিতে পারলেই সমস্ত মামলাটা জলের মতো সহজ হয়ে যাবে। শ্যামলালের কথা আমরা একেবারে ভুলেই গিয়েছিলাম। এতক্ষণ পরে হঠাৎ সে নিজের অস্তিত্ব প্রমাণিত করে চেঁচিয়ে বলে উঠল, সর্বনাশ, সর্বনাশ! রত্ন সিন্দুকটা কোথায় গেল? খুনিরা নিশ্চয় সিন্দুক নিয়ে পালিয়েছে। কাল সন্ধ্যের পর কামলালের সঙ্গে আমি নিজে রত্ন সিন্দুকটা ওই চোরা দরজা দিয়ে নিচে নামিয়ে মেঝের উপরে এইখানে এনে রেখেছিলাম। আমি যখন চলে যাই, কামলাল তখন ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। ভারত জিজ্ঞাসা করলে, দরজা বন্ধ করেছিল? আচ্ছা, ঘড়িতে তখন কটা বাজে? ঠিক 10:30 হবে। হায় হায়, এখন কি হবে? কামলালকে কে খুন করে গেছে? ঘরের ভিতরে রত্ন সিন্দুকটাও নেই। এখনই পুলিশ এসে পড়বে, আর পুলিশ সন্দেহ করবে আমাকে। নিশ্চয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মশাই, আপনারা অন্তত আমাকে খুনি বলে ভাবছেন না তো? আমি খুনি হলে নিশ্চয়ই আপনাদের যেচে এখানে ডেকে আনতুম না। কি বলেন ডেকে আনতুম? হায় হায়, আমার কপাল! এখন কি করি, কোথায় যাই? শেষটা পাগল হয়ে যাব না তো? আমি পাগল হয়ে যাব না? সে দুই হাতে নিজের মাথার চুলগুলো মুঠো করে ধরে টানাটানি করতে লাগলো। শ্যামলালের দুই কাঁধের উপরে দুখানা হাত রেখে ভারত সান্ত্বনা ভরা কণ্ঠে বললে, আমি বলছি, আপনার কোনো ভয় নেই। এখন তাড়াতাড়ি পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। পুলিশ না আসা পর্যন্ত আমরা এইখানেই অপেক্ষা করব।
নাচারের মতন মাথা নাড়তে নাড়তে শ্যামলাল জড়িত পদে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, চিত্রাদেবীকে আর এই ঘরে আনা হয়নি। তিনি খান্তমনের কাছে আছেন। ভারত যেন হঠাৎ জাগ্রত হয়ে উঠে বললে, এসো ভাস্কর। অতঃপর আমাদের হাতে থাকবে অন্তত আধ ঘন্টা মতো সময়ের মধ্যেই এই সময়টার সদ্ব্যবহার করতে হবে। আগেই আমি বলেছি, আমার মামলাটা একদম তৈরি হয়েই গিয়েছে, কিন্তু নিজের উপরে অতিরিক্ত বিশ্বাস থাকা ভালো নয়, কারণ এখনো সূত্রগুলো কতক কতক জায়গায় জট পাকিয়ে আছে। তবু মামলাটাকে সহজ বলে স্বীকার করতেই হবে। আমি সবিস্ময়ে বললুম, সহজ? নিশ্চয়ই সহজ। ঘরের মেঝে বেশি পায়ের ছাপ ফেলো না, ওইখানে চুপ করে বসে থাকো আর আমার লেকচারটা শোনো। প্রথম প্রশ্ন হচ্ছে, আততায়ীরা কেমন করে এসেছে আর কেমন করেই বা গিয়েছে। মনে রাখতে হবে, কাল রাত 10:30টার পর থেকে এই ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। আচ্ছা, ওই জানলাটা একবার দেখা যাক। বাগানের দিকের একমাত্র জানলাটার কাছে গিয়ে সে যেন নিজের মনে মনেই বলে যেতে লাগলো, জানলাটাও দেখছি ভিতর থেকেই বন্ধ। উত্তম উত্তম, এখন এটা খুলে দেখা যাক। কই, জানলার আশেপাশে কোনো জলের পাইপ এমনকি কিছুই নেই যা বেয়ে নিচ থেকে উপরে লোক উঠে আসতে পারে। কিন্তু তবুও দেখছি জানলার বাইরে নিচের ফ্রেমের ওপাশে রয়েছে একটা পদচিহ্ন। সৌভাগ্যক্রমে এই শীতকালেও কাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে বৃষ্টির পরে কোনো লোক এইখানে পদক্ষেপ করেছিল, আর ওই কাদার ছোপটাই তার প্রমাণ। ঘরের ভিতরেও দেখছি মেঝের এদিকে ওদিকে আর টেবিলের কাছে রয়েছে কাদা মাখা পায়ের চিহ্ন। চিহ্নটা আবার গোলাকার। ভাস্কর, ভাস্কর, এই চিহ্নটা কি বলো দেখি? আমি ভালো করে দেখে বললুম, এটা পায়ের দাগ নয়। কিন্তু এটা সাধারণ পায়ের দাগের চেয়েও বেশি চিত্তাকর্ষক। এটা কি জানো? কোনো এক ঠেঙো লোকের হাঁটুতে বাঁধা কাঠের খোঁটার দাগ। ভালো করে দেখো, জুতো পরা প্রত্যেক পদচিহ্নের পাশে পাশেই রয়েছে এই রকম একটা করে কাঠের খোঁটার দাগ। দেখো। আমি বলে উঠলুম, শ্যামলালের বাবা এই রকম কাঠের খোঁটা পড়া এক ঠেঙো লোক দেখলে ভয় পেতেন। এখানেও কি তাহলে সেই রকম কোনো লোকের আবির্ভাব হয়েছিল? হতেই পারে, কিন্তু তার সঙ্গে এসেছিল আরো একটা লোকও। ভাস্কর, জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে একবার নিচেটা দেখে এসো, তারপরে বলো তুমি কি দেওয়াল বেয়ে উপরে উঠতে পারো? জানলার কাছে গিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, চাঁদের আলো তখনও জল জল করছে। নিচ থেকে আমরা প্রায় 30 ফুট উপরে আছি, কিন্তু টিকটিকি কি মাকড়সা প্রভৃতি ছাড়া মনুষ্য জাতীয় কোনো জীবই নিচে থেকে দেওয়াল বেয়ে কিছুতেই ওপরে উঠে আসতে পারে না। দেওয়ালের গায়ে পা রাখবার কোনো জায়গাই নেই। আমি বললুম, বাগান থেকে দেওয়াল বেয়ে উপরে আসা অসম্ভব ভারত, একেবারেই অসম্ভব। না, একেবারেই অসম্ভব নয়। অন্য একটা উপায় অবলম্বন করলে সেটা সম্ভবপর হতে পারে। দেখছো, মইখানার তলায় পড়ে আছে এক গাছা লম্বা মোটা দড়ি। দেওয়ালের গায়ে ওই মস্ত হুকের সঙ্গে ওই দড়ি গাছা বেঁধে কেউ যদি জানলা গলিয়ে নিচে ঝুলিয়ে দেয়, আর তুমি যদি বেশ বলবান হও, তবে এক ঠেঙো হলেও সেই দড়ি বেয়ে উপরে উঠে আসতে পারো। তারপর সেই উপায়েই ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতেও খুব একটা বেগ পেতে হবে না। তারপর তোমার সঙ্গী দড়ি গাছা হুক থেকে খুলে আবার জানলা বন্ধ করে অন্য কোনো উপায় ঘর ছেড়ে অদৃশ্য হতে পারবে। আমি বললুম, তোমার কথা রহস্য একটুও কমলো না। তুমি আবার এক অদ্ভুত সঙ্গীর কথা তুলছ। কে সে? কেমন করে সে ঘরের ভেতর এলো? ভারত ঘাড় নাড়তে নাড়তে বললে, হ্যাঁ, আততায়ের একজন সঙ্গীও ছিল। সেই সঙ্গী এই সাধারণ মামলাটাকে করে তুলেছে রীতিমতো অসাধারণ। আমি আবার বললুম, কিন্তু কেমন করে সে ঘরের ভেতরে এলো? সে দরজা দিয়ে আসেনি, জানলা দিয়েও আসেনি। তবে কিন্তু সে যে ঘরের ভিতরে এসেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে দেখতে হবে, প্রথম দৃষ্টিতে যা অসম্ভব বলে মনে হচ্ছে, যে কোনো উপায় নিশ্চয়ই তা সম্ভবপর হয়েছে। আমি বললুম, তবে কি তুমি বলতে চাও যে ছাদ ফুঁড়ে সে ঘরের ভেতরে এসে আবির্ভূত হয়েছে? নিশ্চয়ই বলতে চাই, হ্যাঁ, নিশ্চয়ই সে ছাদ থেকে নিচের দিকে এসেছে। বেশ, তুমি আমার সঙ্গে এদিকে এসো, দেখি এইবারে
ওই চোরা দরজা দিয়ে উপরের ওই চোরা কুঠুরির মধ্যে ঢুকে গিয়ে আমাদের গবেষণা কার্য আরম্ভ করা যাক। চলো। মই বেয়ে আমরা উপরে উঠে সেই চুবা কুটরির ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘরখানা লম্বায় 5 ফুট আর চওড়ায় 6 ফুটের বেশি হবে না। আসল ছাদের তলায় একটা হালকা নকল ছাদ বানিয়ে ঘরখানা তৈরি করা হয়েছে। কোথাও কোনো আসবাবপত্র নেই। ঘরের উপরে জমে রয়েছে 1.5 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ। ভারত উপর দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, দেখো, বাইরেকার আসল ছাদের উপরে রয়েছে আরও একটা চোরা দরজা। এখানে প্রথম যে ব্যক্তির আবির্ভাব হয়েছিল সে প্রবেশ করেছে এই চোরা দরজার ভিতর দিয়েই। নিশ্চয়ই বাড়ির অন্য কোনো দিক থেকে জলের পাইপ বা আরও কিছু অবলম্বন করে ছাদের উপরে উঠেছিল। এখন দেখা যাক তার আর কোনো বিশেষত্বের প্রমাণ পাওয়া যায় কিনা। ভারতের সঙ্গে সঙ্গে আমিও ইতস্তত ইলেকট্রিক টর্চের আলো ফেলে চারিদিক পরীক্ষা করছিলাম। আমার চোখে পড়ল কতগুলো নগ্ন পদের ছাপ, কিন্তু সেগুলো সাধারণ মানুষের পদচিহ্নের চেয়ে ঢের ছোট। বিস্মিত কণ্ঠে বললুম, ভারত, এখানে প্রথমে যে এসেছিল সে কিন্তু নিশ্চয়ই বালক। মুখের ওপর রহস্যময় হাসি ফুটিয়ে তুলে ভারত বললে, সেজন্যে বিস্মিত হবার কোনো দরকার নেই। এ ঘরের কাজ আমাদের ফুরিয়েছে। চলো এইবারে আবার নিচের ঘরে ফিরে যাই। চলো চলো। নিচের ঘরে এসে পকেট থেকে একটা মাপের ফিতের চাকতি এবং আতশ কাঁচ বের করে ভারত মেঝের উপরে হুমড়ি খেয়ে বসে পড়ল। তারপর কখনো উঠে, কখনো বসে, আবার কখনো বা হামাগুড়ি দিয়ে মাপতে মাপতে ও আতশ কাঁচের ভেতর দিয়ে দেখতে দেখতে সে ঘরময় চুরকির মতো ঘুরে বেড়াতে লাগলো। দেখে মনে হতে লাগলো সে যেন মানুষের আকারে দস্তুর মতো একটা ব্যাকহাউন্ড। শিকারের গন্ধ পেয়ে দুনিয়ার আর সব কিছু কথা একেবারে ভুলে গিয়েছে। তারপর হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে সে সানন্দে বলে উঠল, ভাস্কর হে, আমাদের বরাত খুব ভালো। আমাদের আর বেশি বেগ পেতে হবে না। ঘরের মেঝে কি গড়াচ্ছে দেখতে পাচ্ছ তো? ক্রিওজোট। আমি যে প্রথম ব্যক্তির কথা বলেছি, নিজের দুর্ভাগ্যক্রমে সে ওই তরল ক্রিওজোটের উপরে পা দিয়ে ফেলেছে। এর গন্ধ কতটা উগ্র জানো তো? পৃথিবীর মাটির উপরে এই গন্ধ মাখাতে মাখাতে তাকে এখন বহু দূর পর্যন্ত যেতে হবে। আমি বললুম, তাতে আমাদের উপকার? সে তো দিব্যি লম্বা দিয়েছে। হ্যাঁ, কিন্তু লম্বা দিয়েও তো সে পার পাবে না। ওই শোনো। বলেই কণ্ঠস্বর বদলে ভারত আবার বললে, পায়ের শব্দ। নিশ্চয়ই শান্তিরক্ষকের দল এইবারে মহা সমারোহে রঙ্গমঞ্চে প্রবেশ করবে। আসুক তারা, আমার কাজ ফুরিয়ে গিয়েছে। ঘরের বাইরে কতগুলো ভারী ভারী পায়ের শব্দ শোনা গেল। তারপরেই ভিতরে প্রবেশ করলে প্রথমে একটি লম্বা চওড়া হৃষ্টপুষ্ট পুলিশের উর্দি পরা মূর্তি। তারপরেই দেখলুম পোশাক পরা আর এক মূর্তিকে, এবং তাদের পিছনে পিছনে হাঁপাতে হাঁপাতে সে হাজির হলো আমাদের শ্যামলাল। প্রথম মূর্তি ঘরে ঢুকেই বিরক্তি ভরে বলে উঠল, আবার একটা খুনের মামলা গাড়ি চাপলো। ওহ, জ্বালাতন! আরে এরা আবার কে বাবা? শ্যামলাল বাবু, অকুস্থলে এমন জনতা কেন? মুখ টিপে একটুখানি হেসে ভারত বললে, আপনাকে যেন চিনি চিনি করছি মনে হচ্ছে। আপনি যেন ইন্সপেক্টর গোবিন্দরাম গাঙ্গুলি। তাহলে আপনারও আমাকে চেনা উচিত। গোবিন্দরাম মুরব্বীর মতন মাথা নেড়ে বললে, তার চিনতে পারবো না? আপনি তো হচ্ছেন ভারত চৌধুরী। স্বপ্ন দেখা আপনার পেশা। আমার বেশ মনে আছে, বড়বাজারের সেই গয়না চুরির মামলায় সরকারি পুলিশের সামনে দাঁড়িয়ে আপনি খুব লম্বা একটা লেকচার ঝেড়েছিলেন। ভারত তেমনই হাস্যমুখে বললে, হ্যাঁ, কিন্তু এটাও আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার সে লেকচার ব্যর্থ হয়নি। চোর ধরা পড়েছিল তারই ফলে। দেখ, চোর ধরা পড়েছিল নিতান্ত দৈবগতিকে, কিন্তু দৈবের খেলা সবসময় জমে না, বুঝছেন ভারতবাবু? যাক সেসব কথা। আজকের ব্যাপারটা কি শুনি। খুনের খবর পেয়ে আমরা এখানে এসেছি। সামনে একটা লাশও পড়ে আছে দেখছি। তা লোকটা মারা পড়লো কেমন করে? আপনি কি অনুমান করেন? ভারত বিনীতভাবে বললে, এইসব খুনোখুনির মামলায় আমার অনুমানের কি মূল্য বলুন তো? গোবিন্দরাম বললে, না না, আপনার অনুমানগুলো কাজে লাগুক আর না লাগুক, শুনতে মন্দ লাগে না। মামলাটা বড় যা তা নয় বলেই মনে হচ্ছে। শুনছি ঘরের দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ ছিল, অথচ এখানেই হয়েছে খুন আর চুরি।
খুনি চোর কি আকাশ থেকে খসে পড়ে আবার মিলিয়ে গেছে আমার সঙ্গে নাকি? দেখুন, হঠাৎ করে দেখলে তাই কিন্তু মনে হয়। ওহো, ও কথার মানেই হয় না। আমিও একটা অনুমান করেছি, আর আমার অনুমানে বড় একটা ভুল হয় না। তা আপনি কি অনুমান করেছেন বলুন দেখি। পুলিশের কাজে মাথার চুল পাকি ফেললুম। আমার চোখে ধুলো দেওয়া কি সহজ কথা? আসল ব্যাপারটা আমি শুনেই ধরে ফেলেছি। ওই সার্জেন্ট, শ্যামলবাবুর সঙ্গে তুমি একবার ঘরের বাইরে যাও তো। সার্জেন্ট ও শ্যামলালের প্রস্থান হলো। গোবিন্দরাম আমাদের আরো একটু কাছে এগিয়ে এসে গলা নামিয়ে বললে, শ্যামলাল নিজেই বলে কাল রাত্রে সে নাকি তার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। আমার কি অনুমান জানেন? তার ভাই হঠাৎ হার্ট ফেল করে মারা যায়, আর রত্ন সিন্দুক নিয়ে সে নিজেই এই ঘর থেকে সরে পড়ে। উপস্থিত ক্ষেত্রে এইটাই স্বাভাবিক নয় কি? হ্যাঁ, খুবই স্বাভাবিক। তবে একটা কিন্তু আছে জানেন তো, শ্যামলাল চলে যাওয়ার পর মৃত ব্যক্তি বোধহয় নিজে থেকেই উঠে ঘরের দরজা আবার ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। গোবিন্দরাম সশব্দে নিঃশ্বাস ফেলে বললে, ও মাত্র মামলাটা ভালো করে তদন্ত করার পরও কিছু নয়, সামান্য একটু গোড়ায় গলতটুকু আমি শুধরে নিতে পারবো। সম্পত্তি নিয়ে ঝগড়ার ফলেই এই ব্যাপারটা হয়েছে। শ্যামলাল কিছুতেই আর রক্ষা পাবে না। ভারত মৃত ব্যক্তির ক্ষতস্থান থেকে পাওয়া সেই কাঁটাটা তুলে ধরে বললে, এটা কি দেখছেন? কোনো কাঁটা গাছের কাঁটা বলেই মনে হচ্ছে। হ্যাঁ, কোনো অজানা কাঁটা গাছ। আমার দৃঢ় বিশ্বাস এ হচ্ছে বিষাক্ত কাঁটা। এটা বিঁধেছিল মৃত ব্যক্তির মাথার উপরে। ক্ষত চিহ্নটাও দেখুন। ঘরের মেঝের উপরে পড়ে আছে একটা লম্বা দণ্ড, ভিতরটা তার ফাঁপা, আর টেবিলের উপরে দেখা যাচ্ছে একখানা কাগজ, তার উপরে লেখা চতুর্ভুজের স্বাক্ষর। এগুলো কি আপনার অনুমানের সঙ্গে খাপ খায়? খুব খায়। ভাইকে খুন করবে বলে শ্যামলালই ওই বিষাক্ত কাঁটাটা সঙ্গে নিয়ে এসেছিল। আর ওই কাগজখানার কথা বলছেন, ওটা হচ্ছে ফালতু কাগজ। আমাদের মাথা গুলিয়ে দেবার জন্য শ্যামলালই ওখানে এখানে ফেলে রেখে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই বন্ধ ঘর থেকে শ্যামলাল চম্পট দিল কেমন করে? ও হো হো, বোঝা গেছে। ছাতের উপরে আজই একটা চোরা দরজা। তাহলে তো আর কিছুই বলতে হবে না। তারপরেই সে চেঁচিয়ে ডাক দিলে, সার্জেন্ট, সার্জেন্ট, শ্যামলাল বাবুকে এখানে নিয়ে এসো। সার্জেন্ট ও শ্যামলালের পুনঃ প্রবেশ হলো। গোবিন্দরাম বললে, শ্যামলাল বাবু, অতঃপর ভেবে চিন্তে কথা বলবেন, কারণ আপনার মুখের কথা আপনারই বিরুদ্ধে যেতে পারে। ভাইকে খুন করেছেন বলে আপনাকে আমি গ্রেপ্তার করছি। শ্যামলাল কাতরভাবে ভারতের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, দেখলেন মশাই, যা ভেবেছিলাম তাই। ভারত বললে, ভয় নেই শ্যামলালবাবু, আপনাকে আমি রক্ষা করব। বিরক্ত কণ্ঠে গোবিন্দরাম বললে, অঙ্গীকার করবেন না মশাই, শেষটা কথা রাখতে পারবেন না। ভারত বললে, গোবিন্দরাম বাবু, আমি কেবল শ্যামলাল বাবুকে রক্ষাই করব না, খনির সঙ্গে আপনাকে পরিচিত করিয়ে দেব। গোবিন্দরাম ব্যঙ্গপূর্ণ স্বরে বললে, বটে বটে বটে। হ্যাঁ, দেখুন, আমার যদ্দূর বিশ্বাস, খনির নাম হচ্ছে সুজন। তার ডান পা হাঁটুর নিচে থেকে কাটা, তাই একটা কাঠের খোঁটা দিয়ে সে পায়ের অভাব নিবারণ করে। সেই কাঠের খোঁটার ভিতর দিকটা ক্ষয়ে গেছে। তার বাঁ পায়ে আছে গোড়ালিতে লোহার নলি লাগানো জুতো। সে মাঝবয়সী লোক, মুখে লম্বা দাড়ি, মাথায় অন্তত 5.5 ফুট লম্বা, জেল ফেরা আসামি। এই তথ্যগুলো পরে আপনার কাজে লাগবে। তার সঙ্গে ছিল আর একজন লোক। বাধা দিয়ে গোবিন্দরাম অবজ্ঞা ভরে বললে, বটে, সঙ্গে আবার আর একজন লোকও ছিল। তার দিকে আর ভ্রুক্ষেপ মাত্র না করে পায়ে পায়ে দরজার দিকে এগোতে এগোতে ভারত বললে, হ্যাঁ, আর একজন লোক ছিল বই কি। আমার আশা আছে এই মানিক জোড়কে একসঙ্গে আপনার হাতে আমি উপহার দিতে পারবো। ভাস্কর, এসো। ভারতের সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলুম। বলা বাহুল্য, চিত্রাও এলো আমাদের পিছনে পিছনে। বাড়ির বাইরে এসে ভারত আমাকে বললে, ভাস্কর, রাত এখন অনেক। তুমি চিত্রাদেবীর সঙ্গে সঙ্গে তোমার বাড়ি পর্যন্ত যাও। তাকে পৌঁছে দেওয়ার পর তোমাকে আর একটা কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ বলো? 10 নম্বর মণিলাল বসু স্ট্রিটে আমার এক বন্ধু থাকে, তার নাম মোহিনী মল্লিক। ধনী ব্যক্তি, তার ভারী কুকুর পোষার শখ। মোহিনীর খুব ভালো একটা কুকুর আছে। আমার নাম করে সেই কুকুরটা তার কাছ থেকে চেয়ে নিয়ে আসবে।
এই নাও, আমার কার্ডের উপর 2 লাইন লিখেও দিলাম। কুকুরটা নিয়ে আমি কোথায় যাব? তোমার বাড়িতে তো। না, এখানেই। তুমি না আসা পর্যন্ত আমি এখানেই একটু বেড়াতে বেড়াতে নৈশ বায়ু সেবন করব। শেষ হলো আমাদের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের লেখা চতুর্ভুজের স্বাক্ষরের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পাবেন আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল ঠিক রাত 10টায়। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক মিডিয়া।